আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অ্যান্ড আই ওয়েলকাম ইউ এগেইন টু মাই চ্যানেল IELTS রিডিং উইথ জহির। আজকে আমরা ইয়েস নো নট গিভেন এই কোয়েশ্চেন্স টাইপ মানে এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা কোয়েশ্চেন সলভ করব এবং ইফ দেয়ার আর সাম স্ট্র্যাটেজিস সেগুলো আলোচনা করব। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে ক্যামব্রিজ 17 নম্বর বইয়ের টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 3-র যে ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বিফোর উই স্টার্ট answering the questions, let us know a little difference between yes no not given and true false not given questions. প্রায় সেম জিনিস, yes no not given এবং true false not given, একটু সাটল ডিফারেন্সেস আছে, জাস্ট ওইটা একটু জেনে নিই for the sake of learning. সো ইয়েস নো নট গিভেন্সে যেটা হয়, আমাদের কিছু স্টেটমেন্টস দেওয়া থাকে কোয়েশ্চেনে। ওকে, স্টেটমেন্টস হচ্ছে দেওয়া থাকে এই যে 32 থেকে 35 আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টগুলো রাইটারের ক্লেমের সাথে এগ্রি করে কিনা। সো রাইটারের ক্লেম মানে হচ্ছে মানে আমাদের রিডিং প্যাসেজগুলো কিন্তু একটা আর্টিকেল। সো আর্টিকেলগুলো কেউ না কেউ একজন লিখেছেন, উনি একজন রাইটার। ওই রাইটার তার ওই রিডিং প্যাসেজে এই কথাটা, এই স্টেটমেন্টটা দাবি করেছেন কি করেন নাই, এটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। আর ট্রু ফলস নট গিভেনে আমরা রাইটারের ক্লেমের সাথে স্টেটমেন্টের এগ্রিমেন্ট মিলাই না। আমরা দেখি যে স্টেটমেন্টসগুলো ওই রিডিং প্যাসেজের ইনফরমেশনের সাথে মানে এগ্রি করে কিনা, মানে যে ইনফরমেশন দেওয়া আছে তার সাথে স্টেটমেন্টটা মিলেছে কি মিলে নাই। আর এখানে আমরা দেখি যে এই কথাটা রাইটার দাবি করেছেন কিনা। সো কথাটার ডিফারেন্স হচ্ছে এই, যখন দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো হয় আনসারটা পাওয়া সহজ হয়। মানে আপনি চিন্তা করবেন, যখন আপনার থটটা থাকবে রিডিং প্যাসেজ সলভ করার সময় যে রাইটার এই কথাটা কি দাবি করেছেন বা কোনোভাবে কি এদিকে ইঙ্গিত করেছেন, তখন আনসারটা একটু সহজে আসবে। সো অনেকে চিন্তা করতে পারেন কি এত আহামরি ডিফারেন্স। আহামরি ডিফারেন্স বলতে কিছুটা হইলেও মানে ইন্টারনাল একটা মানে কি বলে থটস কাজ করে। আর আপনি যখন ট্রু ফলস নট গিভেন সলভ করবেন তখন আপনি খুঁজবেনই হচ্ছে এই তথ্যটা রিডিং প্যাসেজে বলা আছে কি নাই। ঠিক আছে, অনেক সময় ইয়েস নো নট গিভেনটা একটু ইন্টারনাল হয়, মানে ট্রু ফলস নট গিভেন থেকে একটা স্টেজ হইলেও একটু ডিফিকাল্ট, কারণ এখানে রাইটার এটা দাবি করেছেন কি করেন নাই, হ্যাঁ সেই দিকটাতে দৃষ্টিকোণ রাখতে হয়। ওকে, এনিওয়েজ আমরা এবার যেটা কোয়েশ্চেন সলভ করার দিকে চলে যাই। সো ডেফিনেটলি আমাদের যেটা হবে, ইয়েস নো নট গিভেনের যেই স্টেটমেন্টগুলো আছে সেই রিডিং প্যাসেজের কোন অংশে আছে সেটা আগে বের করতে হবে। সো প্রথমটা আমরা ধরে নিই, প্রথমটা পেলে তারপর কোয়েশ্চেন্সগুলো তারপরে সিরিয়ালি আসবে। ওকে, চার্লস চোজ পিপস ফর দ্য টাস্ক বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি। এটা হচ্ছে চার্লস এবং পিপসকে নিয়ে একটা কাহিনী। সো আমরা প্যাসেজের ওই অংশে চলে যাই যেখানে চার্লস এবং পিপসের ঘটনাটা উল্লেখ করা আছে। ওকে, লেটস গো দেয়ার। সো আমি এখানে কপি করে নিচ্ছি। এই যে স্যামুয়েল পিপস, এখানেই সর্বপ্রথম তার কথা আসছে, সুতরাং তাদের চার্লসের সাথে পিপসের যেই ঘটনা এটা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। এটা হচ্ছে এই লাস্ট ভিডিওটা অনেক আগে বানানো হয়েছিল, এরপরে এই ভিডিওটা বানাচ্ছি। টু ক্যাচ এ কিং এটা একটা বই। এই বইতে চার্লস একজন রাজা, উনি একটা যুদ্ধে পরাজিত হয়েছিলেন, এরপরে পালিয়ে গিয়েছিলেন। সেই সেই ঘটনাটাকে কেন্দ্র করে এই বইটা লেখা, ওইটার সামারির একটা আর্টিকেল দেওয়া টু ক্যাচ এ কিং এখানে। আচ্ছা, তো পরাজিত হয়ে উনি হারিয়ে গিয়েছিলেন, লুকিয়েছিলেন কোন একটা জায়গায়। তারপরের ঘটনা হচ্ছে এই যে অনেক বছর পর ওই যুদ্ধ করার পর, ওইটা হচ্ছে আগের পার্টে আছে, ভিডিও 6-এ আপনারা দেখে নেবেন। যারা যারা দেখেছেন তো গুড, যদি মানে এটাই শুরু হয় তাহলে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড পাবেন হোয়াট ওয়াজ অ্যাবাউট দ্যাট, ওই স্টোরিটা কী ছিল। তো যাই হোক, ওই পালানোর পর ইয়ার্স লেটার আফটার হিজ রিস্টোরেশন অ্যাজ এ কিং, সো
একটু পড়ে নিই। Restoration as a king, the 50-year-old Charles II requested a meeting with the writer and diarist Samuel Pepys. তো ওই যে উনি যে পালিয়ে গিয়েছিলেন, তারপরে কোনো না কোনোভাবে ফ্রান্সে গিয়ে একটা জায়গা করে নিয়েছিলেন, অনেক সময় ওইখানে কাটিয়েছেন। তারপরে মানে অনেক বছর পর, আফটার হিজ রিস্টোরেশন অ্যাজ কিং, তারপরে উনি কিং হিসেবে আবার রিস্টোর করেছিলেন। রিস্টোর মানে হচ্ছে পুনরায় কি বলে, মানে আগে ছিলেন উনি কিং, তারপর আবার কিং হয়েছেন, এই ঘটনাকে বোঝানো হচ্ছে রিস্টোরেশন দ্বারা। রিস্টোরে পুনরায় আমরা যেরকম জমা করি, এখানে ওই উনি তো আর গোদামে হন নাই, হয়তো বা রাজ্যে পুনরায় স্টোর হয়েছেন অ্যাজ এ কিং হিসেবে। ওকে, ওই 50 বছর বয়সী চার্লস রিকোয়েস্টেড আ মিটিং, উনি একটা মিটিং রিকোয়েস্ট করেছেন উইথ দ্য রাইটার এবং ডায়েরিস্ট, লেখক এবং হচ্ছে ডায়েরিস্ট, যে ডায়েরিবিদ আর কি, যিনি ডায়েরি লিখেন, স্যামুয়েল পিপসের সাথে। এটার কোনো সুন্দর বাংলা আছে কিনা আমি জানি না, মানে ডেফিনেটলি আছে, আই এম সরি, ওইটার জানি না। সো ডায়েরিস্ট মানে হচ্ছে যারা ডায়েরি লিখেন, সেটা। তো তার সাথে একটা মিটিং করেছেন। আচ্ছা, তার মানে এই যে চার্লসের সাথে পিপসের ঘটনাটা শুরু হয়েছে। এখন his intention when asking Pepys to commit his story to paper, ওকে, তার ইন্টেনশন ছিল, মানে রাজার ইন্টেনশন ছিল এই পিপসকে টু কমিট হিজ স্টোরি টু পেপার। এখানে একটা ফ্রেজ আছে, এটার অর্থ একটু জেনে নেই। টু কমিট টু পেপার, টু কমিট টু পেপার মানে হচ্ছে টু রাইট ডাউন। ওকে, তো উনি যখন তাকে লিখতে বললেন পিপসকে, এটা একটু লিখে নেই। টু commit to paper means to write down. আমাদের একটা ওয়ার্ড শেখা হইল। সো to commit his story to paper, তো যখন ওই পিপস তাকে চার্লস যখন তাকে জিজ্ঞেস করলেন এই স্টোরিটা লেখার জন্য, was to ensure that this most extraordinary episode was never forgotten. তো পিপসকে উনি যখন এটা লিখতে বললেন, তার যে ইন্টেনশন, রাজার ইন্টেনশন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট 1, যেটার ভার্ব হচ্ছে এটা ওয়াজ। তার ইন্টেনশনটা ছিল এই ঘটনাটা, এটা হচ্ছে তার অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টটার ভিতরে আবার ক্লজ আছে। সো তার ইন্টেনশনটা ছিল টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করা যে দিস মোস্ট এক্সট্রা অর্ডিনারি এপিসোড ওয়াজ নেভার ফরগটেন। দিস, এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট, ওয়াজ ফরগটেন, এটা হচ্ছে ভার্ব। ওকে, সো তার ইন্টেনশনটা ছিল যে তার যে এক্সট্রা অর্ডিনারি এপিসোড যেটা, সেটা কখনো ভুলে যাওয়া না হয়। ওকে, ওভার 2-3 hour sittings the king related to him in great detail his personal recollections of the 6 weeks he had spent as a fugitive. ওই যে পালানোর ঘটনাটা এখানে আসছে, ওভার 2-3 hour sittings, তারা প্রায় 2-3 থেকে 2-3 hour, ওকে, ওভার 2-3 hour sittings, 3 hour মানে 3 ঘন্টার একটা আসন বলতে পারেন, ঠিক আছে। 3 ঘন্টার দুইটা এরকম 3 ঘন্টার আসন করা হয়েছে। ওভার 2-3 hour sittings the king related to him in great detail, তো কিং একদম ডিটেলস ভাবে ব্যাখ্যা করেছেন, ইন গ্রেট ডিটেল, রিলেটেড টু হিম, এখানে তাকে কি বলেছেন, ঠিক আছে। কি বলেছেন? হিজ পার্সোনাল রিকালেকশনস, তার যে স্মৃতিগুলো আছে, রিকালেকশন মানে হচ্ছে মেমোরিজ, স্মৃতি, অফ দ্য 6 weeks he had spent as a fugitive, তিনি যে এই ফিউজিটিভ হিসেবে 6টা সপ্তাহ কাটিয়েছিলেন না, ফিউজিটিভ মানে একজন পলাতক। ওকে, ইটস আ নিউ ওয়ার্ড, রিকালেকশন ইজ এ ওয়ার্ড, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই, ভালো হবে। ফিউজিটিভ, রিকালেকশন, দুটো ওয়ার্ড। ওই ঘটনাগুলা উনি তাকে বলেছেন। As the king and secretary settled down, a scene that was surely a gift for a future scriptwriter, Charles commenced his story. So, as the king and secretary settled down, Charles commenced his story. আচ্ছা, চার্লস তার স্টোরিটা পরে শুরু করলেন, মানে সেটেল ডাউন হওয়ার পর তারা ওই কিং এবং তার সেক্রেটারি যখন মানে ঠিকঠাক হয়ে বসলেন, সেটেল ডাউন, এরপরে উনি ঘটনাটা শুরু করলেন। এখানে ঘটনাটা বলা শুরু হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা কোনো তথ্য পাই নাই যে এই তথ্যটা কি ছিল।
Charles chose Pepys for the task because he considered him to be trustworthy. চার্লস পিপসকে কেন সিলেক্ট করেছেন, এটা হচ্ছে মূল কথা। চার্লস চোজ পিপস ফর দ্য টাস্ক বলতে এখানে উনি যে স্টোরিটা লেখার কথা বলছেন সেটা, বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি, কারণ উনি তাকে ট্রাস্টওয়ার্দি হিসেবে ধারণা করেছিলেন, রাইট? সো এখনো পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি, কিন্তু একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে কোনটা যেন, যে ডিটেলের কথাটা কই মিস করলাম। এই যে over 2-3 hour sittings the king related him in great detail, মানে অনেক ডিটেইলে কথাগুলো বলেছেন, তার যেই স্মৃতিগুলো আছে, ঠিক আছে? সো ডিটেলের কথাটা কিন্তু 2 নাম্বার স্টেটমেন্টে চলে আসছে, যে চার্লস পার্সোনাল রিকালেকশনের কথা আসছে, এই যে রিকালেকশনের কথা আসছে, সাফিসিয়েন্ট ডিটেইলের কথা আসছে, এই যে এখানে ডিটেইলের কথা আসছে, এবং এই লাইনটাতে আমরা কি বুঝি, যে হ্যাঁ উনি অনেক ডিটেইলে কথাটা বলেছেন। হ্যাঁ, তো চার্লসের পার্সোনাল যে রিকালেকশন ছিল ওই স্কেপের, উনি ফিউজিটিভ, এখানে ফিউজিটিভ মানে পলাতক, আর স্কেপ হচ্ছে পলাতনের যে ঘটনাটা সেটাকে বোঝানো হচ্ছে। মানে এই লাইনটাতে এখানে কিন্তু দেওয়া আছে যে ওনার যে পার্সোনাল স্মৃতিগুলো ছিল সেটা এখানে বলেছে ডিটেইলে দেওয়া আছে, আর রাইটার এখানে কি ক্লেম করেছেন, যে তার যে পার্সোনাল রিকালেকশন ছিল ওইটা ল্যাকড সাফিসিয়েন্ট ডিটেল, তার ভিতরে সাফিসিয়েন্ট ডিটেলের ঘাটতি ছিল। এই যে এখানে কোয়েশ্চেনটা, মূল ওয়ার্ড, তার যে রিকালেকশন ছিল সেটা ল্যাকড সাফিসিয়েন্ট ডিটেল, মানে তার ভিতরে সাফিসিয়েন্ট ডিটেলের ঘাটতি ছিল। বাট এখানে বলছে কি, তার রিকালেকশন ছিল ইন গ্রেট ডিটেল। ইন গ্রেট ডিটেল মানে হচ্ছে মানে অনেক ডিটেলে বলা ছিল। সো দুইটা অপোজিট হয়ে গেল। এই যে 32 এর আনসার কিন্তু চলে আসছে, তার মানে 32 এ যা বলা আছে আর এইখানে যা দেওয়া আছে তা টোটালি অপোজিট। সো এটা হবে নো, রাইটার এটা মিন করেন নাই। রাইটার মিন করেছেন যে এটার আনসারটা হচ্ছে নো। ওকে, এখন একটা জিনিস শেখার আছে এখানে, এইটার আগে এটার আনসার কিন্তু চলে আসছে, তার মানে এইটার ব্যাপারে যেহেতু কোনো কথা আসে নাই, এটার আনসারও চলে আসছে। সো একটা জিনিস খেয়াল করেন, যে আপনি যদি শুধু একটা কোয়েশ্চেন খোঁজেন, হ্যাঁ, তখন হয়তো বা অনেক সময় পাবেনই না, কারণ সেটা যদি নট গিভেন হয় তাহলে তো সেখানে ওই ব্যাপারে কোনো কথাই থাকবে না। সো আমাদের আসলে কোয়েশ্চেন সলভ করার সময় প্রথমে দুইটা স্টেটমেন্ট নিয়ে, অ্যাটলিস্ট ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, সলভ করার সময় অ্যাটলিস্ট দুইটা স্টেটমেন্টের ধারণাটা নিয়ে তারপরে হচ্ছে রিডিংটা পড়া উচিত, অথবা এগুলো পড়তে পড়তে চেক করা উচিত যে সেকেন্ডটা আবার চলে আসলো কিনা। যেমন আমরা পড়তে পড়তে এটা খুঁজতেছিলাম, পড়তে পড়তে দেখলাম যে না, কিছু তথ্য আছে এটা আবার দুইয়ের সাথে, এখানকার তথ্যের সাথে মিলে যাচ্ছে, যে কিছু কথা এটা রিলেটেড আসছে। সো যেহেতু এটা রিলেটেড আসছে, সো 32 নাম্বারটার আনসারও চলে আসছে। মানে উনি তাকে চুজ করেছেন, ফাইন, বাট কোথাও কিন্তু লেখা নাই বা রাইটার এরকম কোনো দাবিও করেন নাই যে সে ট্রাস্টওয়ার্দি কিনা, এখনো পর্যন্ত আসে নাই। যদি সামনে কখনো আসে, এখনো পর্যন্ত এটা নট গিভেন, ঠিক আছে? সো আমি নট গিভেনটা লিখে রাখলাম, যদি বাই চান্স আসার সম্ভাবনা নাই, যদি আসে তাহলে এটা চেঞ্জ করতে হবে। সো অলওয়েজ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মেন্টালিটি টু চেঞ্জ ইউর আনসার, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ, আই হোপ দিস ইজ গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। তারপরে কি বলছে, আফটার দ্য ব্যাটল ওয়াজ সো, আচ্ছা পরের কোয়েশ্চেনটা একটু দেখি। চার্লস ইন্ডিকেটেড টু পিপস দ্যাট হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটল। আচ্ছা, এই স্টেটমেন্ট একটু মাথায় নিয়ে নিই। চার্লস পিপসকে ইন্ডিকেট করেছেন, চার্লস ইন্ডিকেটেড পিপস, উনি পিপসকে ইন্ডিকেট করেছেন, এটা হচ্ছে আমাদের ভার্ব, চার্লস এটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপস, এই যে এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট, হ্যাড প্ল্যান্ড এটা হচ্ছে আরেকটা ভার্ব। তার এসকেপটা, তার যে পলায়নটা ছিল সেটা ব্যাটেলের আগেই উনি প্ল্যান করেছিলেন, এরকম একটা তথ্য দেওয়া আছে। আর লাস্টে আছে কি, দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট ইজ এ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক। আচ্ছা, চার্লসের এই ঘটনাটা যে ইনক্লুড করা হয়েছে, ইনক্লুশন এটার অন্তর্ভুক্তিকরণ যে করা হয়েছে, এটা পুরোটা সাবজেক্ট। দ্য ইনক্লুশন অফ চার্লস অ্যাকাউন্ট ইজ, এটা হচ্ছে আমাদের ভার্ব,
ওই চার্লসের ঘটনাটার যেই অন্তর্ভুক্তিকরণ সেটা হচ্ছে এই বইয়ের একটা পজিটিভ জিনিস, পজিটিভ দিক। ওকে, আমরা এই দুইটাও জেনে নিলাম। এখন আমরা একটু রিডিং প্যাসেজে যাই। আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসলিউটলি লস্ট অ্যাজ টু বি বিয়ন্ড হোপ অফ রিকভারি। তো ব্যাটলটা যখন অ্যাবসলিউটলি লস করা হয়েছে, যেখানে রিকভারির আর কোনো উপায় ছিল না, আই বিগ্যান টু থিঙ্ক অফ দ্য বেস্ট ওয়ে অফ সেভিং মাইসেলফ। আচ্ছা, এখানে কিছুটা হিন্ট দেওয়া আছে। আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসলিউটলি লস্ট, যুদ্ধটা মানে উনি ঘটনাটা শুরু করছেন এইভাবে, আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসলিউটলি লস্ট, যুদ্ধটা একদম হেরে যাওয়ার পর, মানে যখন সে বুঝতে পারলেন যে আমি একদম হেরে গিয়েছি, অ্যাবসলিউটলি লস্ট, টু বিয়ন্ড দ্য হোপ অফ রিকভারি, যেটা রিকভারির আশার বাইরে চলে গিয়েছে, আই বিগ্যান টু থিঙ্ক অফ দ্য বেস্ট ওয়ে অফ সেভিং মাইসেলফ। এই যে উনি চিন্তা করা শুরু করলেন, আই বিগ্যান টু থিঙ্ক, উনি চিন্তা করা শুরু করলেন দ্য বেস্ট ওয়ে অফ সেভিং মাইসেলফ, নিজেকে সেভ করার। সো উনি যুদ্ধের আগে কিন্তু, ব্যাটেলের আগে স্কেপের প্ল্যান করেন নাই। এই যে 34 নম্বর আনসার চলে আসছে, ব্যাটেলের আগে স্কেপ করার প্ল্যান করেন নাই। রাইটার এদিকে ইন্ডিকেট, এটা দ্বারা এটা পড়ে তাই বোঝা যায় যে উনি তো তাকে নিজেকে সেভ করার মানে নিজেকে পলায়নের যেই প্ল্যানটা, সেটা যুদ্ধের আগেই করে রাখেন নাই। যখন দেখতেছেন সে হেরে গেছে আর রিকভারির কোনো হোপ নাই, তখন সে এটা সেভ করার জন্য প্ল্যান করছেন। সো এটারও আনসার চলে আসছে, এবং ইটস নো। হ্যাঁ, ইটস নো, কারণ এখানে বলছে যে উনি escape before the battle, এটা প্ল্যান করেছিলেন ইসের আগে। ওকে, এই যুদ্ধের আগেই, বাট দ্যাট ওয়াজ নট কারেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় ঢুকলো, সেটা হচ্ছে যেহেতু নট গিভেন আসছে, নো দুইটা আসছে, তার মানে এটা ইয়েস হবে। মানে জাস্ট আমি একটু বলে দিলাম, ইটস নট এ গুড ওয়ে, বাট স্টিল ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেনে একটা না একটা, মানে এটা হচ্ছে ভবিষ্যতে এটা চেঞ্জ হবে কিনা জানি না, বাট একটা ট্রেন্ড আছে, একটা যদি নট গিভেন হয়, তিনটা যদি থাকে, তার মানে একটা নট গিভেন, একটা নো, একটা ইয়েস হবে। আর চারটা থাকলে দেখেন নো দুইটা চলে আসছে, ফর শিওর আপনি 35 নম্বরটা পড়ার টাইম নেই, আপনি ইয়েস দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বাট আই এম নট সাজেস্টিং দ্যাট, ইটস আ ট্রিক, ইটস আ কি বলে, এটা ট্রিক কেউ চাইলে ইউজ করতে পারেন যখন আপনার পড়ার টাইম না থাকে, কোয়েশ্চেন সলভ করার টাইম না থাকে। এটা জাস্ট আমি একজন টিচার হিসেবে এটা বলা উচিত না, বাট স্টিল শেয়ার করে দেওয়া, ইটস নট এ গুড থিং, বাট সামটাইম ইট ওয়ার্কস। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এখন আমরা তাহলে বের করব যে এই ঘটনায় চার্লসের ঘটনার যে ইনক্লুশন মানে ইনক্লুড থেকে আসে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুশন হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। তো এই বইয়ে চার্লসের যে এই বর্ণনাটা, অ্যাকাউন্টের একটা শব্দ আছে ডেসক্রিপশন, চার্লস অ্যাকাউন্ট, এখানে চার্লসের ডেসক্রিপশনটাকে বোঝানো হচ্ছে। তার যে বর্ণনা, তার যে ডেসক্রিপশন, সেটা কি পজিটিভ জিনিস কিনা বইয়ের। ওকে, লেটস সি ইফ উই ফাইন্ড সামথিং অ্যাবাউট দিস। ওয়ান অফ দ্য জয়স অফ স্পেন্সার্স বুক, তো স্পেন্সারের যে বইটা, এটার একটা আনন্দের ব্যাপার হচ্ছে ইজ, এই যে দেখেন এটা হচ্ছে ভার্ব ইজ, আর ওয়ান অফ দ্য জয়স অফ স্পেন্সার্স বুকস এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট। তার বইয়ের একটা আনন্দের দিক হচ্ছে জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন, মানে রিডাররা কতটুকুন অ্যাকশনের কাছাকাছি চলে যায়। অ্যাকশন বলতে মানে ঘটনাবলীর অ্যাকশনে কাছাকাছি চলে যেতে পারে, কারণ ওই রাজা তো নিজেই এগুলো গল্পটা করেছেন, তাই কি হইতেছে না হচ্ছে একদম রিয়েল লাইফ একটা কি বলে ভাইব পাওয়া যায়, সেটা দিকে ইন্ডিকেট করছেন। It is a not list of its use of Charles II own narrative as well as of his supporters. আচ্ছা, এটা কেন হয়েছে এত কাছাকাছি যাওয়ার? নট লিস্ট অফ ইটস ইউজ অফ চার্লস টু's own narrative, মানে চার্লস টু এর যেই নিজস্ব একটা ওন ন্যারেটিভ ছিল, ন্যারেটিভ মানে হচ্ছে তার বর্ণনা, মানে এটা শুধু তার বর্ণনা ছিল তা না, অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ হিজ সাপোর্টার্স, তার যে সাপোর্টার ছিল তাদেরও তো বর্ণনা ছিল। এই যে নট লিস্ট অফ, মানে শুধুমাত্র এটাই ছিল না, চার্লস টু এর ন্যারেশনেই ছিল না, সেখানে তার সাপোর্টারদেরও তো ন্যারেশনটা ছিল। ওকে, আচ্ছা, দ্য ডে বাই ডে রিটেলিং অফ দ্য ফিউজিটিভস ডুইংস প্রোভাইডস ডিলিশিয়াস ডিটেলস। আচ্ছা, এখানেও কিন্তু ওই ডিটেলসের কথাটা আসছে,
যে ওনারা ডিটেলে কথা বলেছিলেন, ডে বাই ডে রিটেলিং, মানে দিনের পর প্রত্যেকটা দিনের যে রিটেলিং ছিল, বর্ণনাগুলো ছিল ফিউজিটিভদের, হ্যাঁ, ডুইংস, মানে ফিউজিটিভরা কী কী করছেন না করছেন, ফিউজিটিভস ডুইংস, এটা খুব সুন্দর ওয়ার্ড। ফিউজিটিভদের যে কার্যকলাপ ছিল, হ্যাঁ, প্রোভাইডস, এটা কিন্তু ভার্ব, এই যে এই সেন্টেন্সের এটা হচ্ছে প্রোভাইডস, আর এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। দ্য ডে বাই ডে রিটেলিং, একটা ওয়ার্ড যদি চুজ করেন তাহলে এটা হবে রিটেলিং, রিটেলিংটা হচ্ছে সাবজেক্ট। দ্য ডে বাই ডে রিটেলিং অফ দ্য ফিউজিটিভস ডুইংস, ফিউজিটিভদের যেই প্রত্যেকটা দিনের কার্যকলাপের যেই রিটেলিংটা ছিল, যেই বর্ণনা ছিল, সেটা ডিলিশিয়াস ডিটেল প্রোভাইড করছে। এবার কলন দিয়ে দিয়ে দিছে এই ডিটেলসগুলো কী কী ছিল। দ্য কাটিং অফ কিংস লং হেয়ার, ওই কিংস যে তার লং হেয়ারগুলো কেটেছিলেন উইথ এগ্রিকালচারাল শিয়ার্স, কৃষি কিছু যন্ত্রপাতি দিয়ে। দ্য ইউজ অফ ওয়ালনাট লিভস ব্যবহার করেছিলেন। টু ডাই হিজ পেল স্কিন, তার পেল স্কিনটাকে রং করার জন্য, ডাই মানে রং করা। অ্যান্ড দ্য ডে চার্লস স্পেন্ট লাইং অন আ ব্রাঞ্চ অফ দ্য গ্রেট ওক ট্রি, তারপরে হচ্ছে একটা ডের কথা বলা হয়েছে। চার্লস স্পেন্ট লাইং, চার্লস ওখানে শুয়ে শুয়ে পার করেছিলেন অন এ ব্রাঞ্চ অফ গ্রেট ওক ট্রির ব্রাঞ্চে, ইন বসকবলউড, এই বনে। অ্যাজ দ্য পার্লামেন্টারি সোলজার্স, ওই যে পার্লামেন্টারি সোলজার হচ্ছে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল। স্কাউট দ্য ফরেস্ট ফ্লোর বিলো, স্কাউট মানে হচ্ছে ঘোরাফেরা করা, কাউকে খোঁজার জন্য ঘোরাফেরা করা, ঠিক আছে। ওই মানে উনি যখন বসকবল ওডে বসেছিল ব্রাঞ্চে, একটা গ্রেট ওক ট্রি, তার নিচে তারা হচ্ছে ঘোরাঘুরি করতেছিল। এখানে দুইটা ভার্ব আছে, স্কাউট, দ্য ডে চার্লস স্পেন্ট লাইং, দ্য চেল, ওকে, স্পেন্ট, এটা হচ্ছে একটা দ্য ডে, চার্লস স্পেন্ট, চার্লস মানে একটা দিন কাটিয়েছিল একটা ওক ট্রিতে, যখন পার্লামেন্টারি সোলজার, সেটা হচ্ছে আরেকটা সাবজেক্ট, তারা স্কাউট করছিল, মানে তাকে খুঁজছিল ওই ঠিক নিচে। স্পেন্সার ড্রজ আউট বোথ দ্য হিউমার, স্পেন্সার তার বইয়ে হিউমারটাও নিয়ে আসছে, এই যে ড্রজ আউট, নিয়ে আসা, হিউমার মানে হাসিটাও নিয়ে আসছে, সাচ এস preposterous refusal of Charles' friends Henry Wilmot to adopt disguise on the grounds that it was beneath his dignity, and the emotional tension, কিছু ইমোশনাল টেনশনও নিয়ে আসছেন উনি। হিউমারটা কি, এখানে তার ফ্রেন্ড তাকে একটা রিফিউজাল করেছিল, প্রিপস্টারাস ছিল রিফিউজালটা। প্রিপস্টারাস মানে হচ্ছে যেটা যার আসলে করা উচিত না সেটা সে করছে, ঠিক আছে। ওইখানে হয়তো কোনো একটা হাসির ঘটনা ঘটছে, এরকম একটা জিনিস। কিছু ইমোশনাল টেনশন নিয়ে আসছে। when the secret of the king's presence was cautiously revealed to his supporters, মানে ওই কিংয়ের যেই সিক্রেট প্রেজেন্সটা, সেটা সাপোর্টারদের কথা ব্যক্ত করেছেন, এই জিনিসগুলা যখন বলছেন, মানে এখান থেকে আমি একটু বলি, এখানে ইন ডিটেলসে আছে যে ডিটেলসটা কি তার ব্যাখ্যা দেওয়া। সো এখানে ওইরকম কোনো ডিরেক্ট আনসার, কি বলে, ওই যে এটারই আনসার আসে বারবার 33-এর, মানে এখানে গিয়ে ডিটেলসটা আরো প্রমাণ করে দিছে, হ্যাঁ এগুলো করছে। কিন্তু এখানে এই যে 35 নম্বর কোয়েশ্চেনটা, ইটস আ ভেরি কি বলে ডিফিকাল্ট ওয়ান ইন দ্য সেন্স দ্যাট এটা ডিরেক্ট নাই, এখানে ডিরেক্ট নাই, মানে এরকম কোনো স্টেটমেন্ট নাই। বাট ওই যে ইয়েস নো নট গিভেনের কোয়েশ্চেনের একটা জিনিস, যেটা রাইটার এটা ক্লেম করেছে কিনা, ঠিক আছে। The inclusion of Charles' account is a positive aspect of the book. এখন, sorry for the bad sound, এখানে হচ্ছে মানে এটাকে কিভাবে বলি আমি বুঝতে পারতেছি, I don't know how to explain it, let me try. সো এই যে উনি স্পেন্সারের বইয়ের ভিতরে একটা আনন্দ পেয়েছেন, কারণ কি, মানে এই চার্লস টু এর নিজস্ব একটা ন্যারেটিভ আছে, হ্যাঁ নিজস্ব একটা ন্যারেটিভ আছে। সো ডিরেক্টলি বলা নাই যে তার এটা ছিল পজিটিভ আসপেক্ট, বাট এটা কিন্তু এই যে জয়েস দিছে, মানুষকে এঙ্গেজ করছে, রিডারদেরকে অ্যাকশনের সাথে এঙ্গেজ করছে, ঠিক আছে, মানে এই বইটাকে আরো মোর এঙ্গেজিং করে তুলছে, এরকম একটা থট দিয়েছে এখানে, যে হ্যাঁ, তো ওইটা থেকে আপনি চিন্তা করতে পারেন যে এই চার্লসের অ্যাকাউন্ট ইটস আ পজিটিভ আসপেক্ট অফ দ্য বুক, বইয়ের জন্য এটা পজিটিভ একটা আসপেক্ট ক্রিয়েট করছে, কারণ এটা রিডারটাকে এঙ্গেজ করছে, ঠিক আছে।
এই যে এখানে ধারণাটা পাওয়া যায় স্পেন্সার বইয়ের একটা আনন্দের ব্যাপার হইতেছে, একটা মজার ব্যাপার হইতেছে, চার্লস চু এর ওন ন্যারেটিভটা থেকে তার যেই অ্যাকাউন্টটা এটাকে করেছে, কারণ কি বলে ইনক্লুড করা হয়েছে, এবং এটা কি করছে রিডারদেরকে মানে আরো এঙ্গেজিং করেছে, ঠিক আছে। সো দিস ইজ আ পজিটিভ আসপেক্ট। এটা বইয়ের পজিটিভ আসপেক্ট কি, যে যখন রিডাররা তার সাথে এঙ্গেজ হয়ে যায়, দিস ইজ আ পজিটিভ আসপেক্ট। সো এই যে আনসারটা, এইটা নট গিভেন অনেকে দিয়ে দিতে পারেন। সো আমাকে বলতে হবে ইয়েস নট গিভেন এর জায়গায় এই জায়গাটাতে একটু ডিফিকাল্ট, ঠিক আছে, যে কিছু অন্তর্নিহিত কথা থাকে যেটা ওভারঅল পড়ার পরে এই কনসেপ্টটা ক্রিয়েট হয়। এখন এটা সূত্র দিয়ে করা যাবে না, যে কিছু কিছু যেমন নট গিভেন, নো, 32, 33, 34 খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। কিন্তু এই যে 35 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু এত সহজে আইডেন্টিফাই করাটা যাবে না। সো এটা যারা পারবেন পারবেন, যারা না পারবেন তারা এটা চিন্তা করে বাদ দিয়ে দেন, ঠিক আছে। এটা পড়তে 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 ওভার দ্য টাইম এই জিনিসটা কনসেপ্টটা ক্রিয়েট হয়ে যায়। যাদের রিডিং হ্যাবিট অনেক বেশি আছে, ইটস লাইক ইন ডেপথ কোয়েশ্চেন, এবং আমরা তো জানি রিডিং প্যাসেজ তো সব তো আর 6 লেভেলের কোয়েশ্চেন আসে না, কিছু কোয়েশ্চেন 8 লেভেলের আসে, কিছু কোয়েশ্চেন 9 লেভেলের আসে। সো দেয়ার আর সাম কোয়েশ্চেন্স দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার লেভেল, মানে বিয়ন্ড আওয়ার বলতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলতেছি, ম্যাক্সিমাম পিপল অ্যাটেম্পটিং IELTS টেস্ট তাদের বাইরে। সো ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইটস ফাইন, বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড জাস্ট স্কিপ ইট, একটা আনসার দিয়ে চলে যান। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইয়েস নো নট গিভেন এর কিছুটা ডিফারেন্স ফ্রম ট্রু ফলস নট গিভেন, এবং কিভাবে কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে সেগুলো। এখন দেখেন 35 নাম্বারটা কিন্তু আসলে হ্যাঁ সিরিয়ালি আসছে, যে 32, 33, 34, 35 এগুলো আনসার। 35 আনসারটা কিছুটা এই যে এখানে আছে, বাট ওভারঅল পুরা প্যাসেজটার ভিতরে 35 নাম্বার আনসার আছে। পুরা প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ যে ওই রাজার যে ঘটনাটা এখানে দেওয়া হয়েছে সেটা বইয়ের জন্য একটা পজিটিভ জিনিস ছিল, কারণ এটা রিডারদেরকে এঙ্গেজ করতে পারতেছে। সো ইটস নট আ সিঙ্গেল লাইন, রাদার ইটস দ্য হোল প্যারাগ্রাফ, ঠিক আছে, দ্য হোল ডিসকাশন দ্যাট গিভস আস দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা MCQ নিয়ে ভিডিওসটা করবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।